হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং, ভূতের রাজ্যে সকলকে স্বাগত। আজকের ঘটনাটি আমার ফেসবুকে লিখে পাঠিয়েছে হালিশহর থেকে মৌসুমী বিশ্বাস। মৌসুমীদের সাথে ঘটা যে ভৌতিক ঘটনা তোমরা শুনতে চলেছ সেটা আজও অল্প স্বল্প হয়ে যাচ্ছে। নতুন বাড়ি বানানোর পর থেকে যেই সব অলৌকিক ঘটনা ঘটা শুরু হয় সেটাই মৌসুমীদি ভূতবংয়ে শেয়ার করেছে। তাহলে বন্ধুরা, ঘটনাটি শোনার আগে যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর যত পারো ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারদের কাছে ভূতবংয়ের ঘটনা শেয়ার করে দাও। তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, আজকের ঘটনাটি শোনা যাক। আমি মৌসুমী বিশ্বাস, হালিশহর থেকে বলছি। দীপ, তুমি আমার ফেসবুকে অনেক দিন ধরেই আছো। আগে আমি জানতাম না যে তোমার ইউটিউবে একটা হরর চ্যানেল আছে। একজন তোমার ভূতবংয়ের কথা বলে, তারপর থেকে তোমার চ্যানেলের ঘটনাগুলি শুনি। গত 4-5টা এপিসোড থেকেই তোমার ভূতবংয়ের ঘটনাগুলি শুনছি। খুব ভালো লাগে আমার তোমার ভূতবংয়ের ঘটনাগুলি শুনতে। আজ আমি একটা ঘটনা লিখে পাঠালাম যেটা এখনও হয়ে চলেছে। যদি ঘটনাটা পড়ে শোনাও তাহলে আমার খুব ভালো লাগবে, আর ভূতবংয়ের দর্শকদেরও খুব ভয়েরও লাগবে। আমার শ্বশুর বাড়ি নৈহাটিতে। আমার হাজব্যান্ড হালিশহরের জেঠিয়ায় একটা জমি কেনে। হাজব্যান্ড বলেছিল একটা সেকেন্ড হ্যান্ড বাড়ির সন্ধান পেয়েছে, সেটা কিনবে, কিন্তু আমি রাজি হইনি। কারণ পুরনো সেকেন্ড হ্যান্ড বাড়িতে অনেক সময় নেগেটিভ ব্যাপার ঘটে। তাই আমার ইচ্ছাও ছিল না সেকেন্ড হ্যান্ড বাড়ি কেনার। তাই আমার হাজব্যান্ড হালিশহরের জেঠিয়ায় জমিটা কেনে। গত বছর আমরা বাড়ি বানাই। যেই এলাকায় আমাদের বাড়ি সেই এলাকায় আমাদের অনেক পরিচিত লোকও আছে। তাদের মুখেই শুনি আমরা যে জমিতে বাড়ি বানাই জমিটা খুব ভালো, তাই আমরা ওইখানে জমি কিনি। আমরা নতুন বাড়িতে পুজো করেই প্রবেশ করেছিলাম। আর একটা কথা বলে রাখি, আমার হাজব্যান্ড একজন সেনাকর্মী। বাড়িতে আমি আর আমার 2 ছেলেই থাকি। বড় ছেলে ক্লাস 8-এ পড়ে আর ছোট ছেলে ক্লাস 3-তে পড়ে। নতুন বাড়িতে প্রবেশের 1 সপ্তাহ পর হাজব্যান্ড আবারও ওর ডিউটিতে চলে যায়। ঘটনা ঠিক তারপর থেকেই শুরু হয়। একদিন সন্ধ্যার সময় আমি টিভি দেখছিলাম আমার ঘরেই, আর 2 ছেলে পাশের ঘরে খেলছিল। টিভি দেখতে দেখতে আমার হঠাৎ পাশের ঘরের দিকে চোখ যায়। দেখি এক মহিলার ছায়ার মতো কেউ ওই ঘরে ঢুকলো। সঙ্গে সঙ্গে আমি ওই ঘরে যাই। ছেলেদেরকে জিজ্ঞাসা করি কেউ ঢুকেছে কি না। ছেলেরা বলে, না তো, কে ঢুকবে? বড় ছেলে বলে, তুমি তো বাইরের গেটে তালা দিয়েছো। আমি বলি হ্যাঁ। তখন ছেলে বলে, তাহলে কে ঢুকবে আবার? তো আমি আর কথা বাড়াই না, ভাবি যে এটা আমার মনের ভুল। এরপর ঘটনা ঘটে 2 দিন পর। আমি রান্না করছিলাম আর 2 ছেলে স্কুলে গিয়েছিল। রান্না করতে করতে হঠাৎ চোখ যায় আমার ঘরের দিকে। দেখি ছায়া টাইপের একটা জিনিস ঢুকে গেল। আমি সঙ্গে সঙ্গে রুমে যাই। দেখি কিচ্ছু নেই। আমি ভাবছি 2 দিন ধরে আমার সাথে এসব কি হচ্ছে। তারপরও আমি এইসব ব্যাপার অতটা গায়ে নিইনি। একদিন দুপুরে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ হুড়মুড় করে এক শব্দ পাই। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে দেখি ড্রেসিং টেবিলে রাখা আমার সাজার জিনিসপত্রগুলো নিচে পড়ে। আমার এবার অল্প অল্প ভয় হতে শুরু করে। ভাবি কয়েকদিন ধরে এইসব কি ঘটছে আমার সাথে। হাজব্যান্ডকে আমি ব্যাপারগুলো জানাই। ও তো হেসে ব্যাপারগুলো উড়িয়ে দেয়, বিশ্বাসই করতে চাচ্ছিল না। গত বছর পুজোর শপিং করতে আমি 2 ছেলেকে নিয়ে কাস্তাপাড়ায় গিয়েছিলাম। বাড়ি ফিরে যা দেখি তা দেখে আমি পুরো হতবাক হয়ে গিয়েছিলাম। দেখি ছেলেদের বইপত্র সব মেঝেতে ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে, আর 2 ঘরেরই বেড কভার ছেঁড়া অবস্থায় পড়ে। এই দেখে আমার 2 ছেলেই খুব ভয় পেয়ে গিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে সিঁড়িঘরে দৌড়ে যাই। ভাবি যে সিঁড়িঘরের দরজা দিয়ে মনে হয় চোর ঢুকেছিল। সিঁড়িঘরে গিয়ে দেখি না, সিঁড়িঘরের দরজায় তালা দেওয়া। আমি না তখন বুঝে পাচ্ছিলাম না যে কি করব।
ব্যাপারটা আমি আমার মা বাবাকে জানাই এতদিন ধরে যা যা ঘটছে। মা বাবা বলে রোজ সন্ধ্যাবেলায় হনুমান চল্লিশা পাঠ করবি। এরপর থেকে আমি তাই করি। এক সপ্তাহ আর কিছু হয়নি, আমাদের দরজার ওপর কালী ঠাকুরের একটা ফটো লাগানো আছে। একদিন আমি পুজো দেওয়ার সময় ওই কালী ঠাকুরের ফটোটার মধ্যে মালা দেই। এরপর পুরো বাড়িতে ধূপধুনো দেখাতে যাই। যেই আবার রুমে আসি, দেখি সেই মালাটা নিচে পড়ে আর ফুলগুলো ছেঁড়া অবস্থায়। আমি এবার ব্যাপারগুলোকে সিরিয়াসভাবেই নিই। আর যবে থেকে এই নতুন বাড়িতে প্রবেশ করি তবে থেকে আমার বাবা মা 2-3 দিন বা যতদিনের জন্য বেড়াতে আসতো আমাদের বাড়িতে অসুস্থ হয়ে পড়তো। বাবা পুরো সুস্থ অবস্থায় আমাদের বাড়ি আসে। হঠাৎ বাবার সেই দিন রাত থেকে জ্বর শুরু হয়, এমনকি হসপিটালে নিয়ে যেতেও হয়। ব্যাপারটা হলো যে আমার বাবা মা যখনই আবার বাড়ি ফিরে যেত, বাড়ি ফিরেই পুরো সুস্থ হয়ে যেত। আমার হাজবেন্ড ছুটিতে বাড়িতে আসে। আমাদের এক পরিচিত পণ্ডিত মশাই আছে, তাকে আমরা খবর দিই। সে একদিন বাড়িতে আসে। তাকে বলার আগে সে সব বুঝে যায়। আমাকে বলে, এই বাড়িতে তোর শাশুড়ির আত্মা আছে। আমি বলি, শাশুড়ি তো 2 বছর আগে মারা গেছে, আর এই বাড়িও দেখেনি। তখন সেই পণ্ডিত বলে, তোরা যখন গৃহপ্রবেশ করেছিলিস সেই দিন তোর শ্বশুরবাড়ি থেকে লোকজন এসেছিল? আমি বলি হ্যাঁ। তখন সে বলে, তোর শাশুড়িও তাদের সাথে চলে এসছে, কিন্তু ভয় পাস না, উনি তোদেরকে কোনো ক্ষতি করবে না, তোদের ভালোবাসে তাই তোদের সাথে থাকতে চায়, তার ইচ্ছা তোদের সঙ্গে থাকা। আমি বলি, এ আবার কেমন ইচ্ছা? তুমি তোমার জায়গায় থাকো, আমরা আমাদের জায়গায় থাকি, এর জন্য তো আমরা শান্তিতে থাকতেও পারছি না, ভয়ে ভয়ে দিন কাটে। পণ্ডিতকে বলি, এর থেকে বাঁচার উপায়? উনি বলে, দেখ, তোর শাশুড়ি পুরোপুরি যাবে না, কিন্তু ওনাকে ঘরের বাইরে বার করতে পারবো। আমি বলি, তবে তাই করুন। তখন পণ্ডিত বলে, শনি বা মঙ্গলবার করে বাড়িতে একটা পূজার যজ্ঞ করতে হবে আর হরিনাম দিতে হবে। আমি রাজি হয়ে যাই, কিন্তু আমার হাজবেন্ডের একটু গায়ে লাগে, কারণ স্বাভাবিক, তার মাকে নিয়ে এই ব্যাপার, তাই একটু গায়ে লাগবে। এটা আমার সাথে হলেও আমারও খারাপ লাগবে। হাজবেন্ড বলে, এইসব বুজরুকি, পুজো যজ্ঞ করে টাকা কামাবে। তাও আমি হাজবেন্ডকে বুঝিয়ে রাজি করাই। দীপ কি বলবো, পূজা যজ্ঞের আয়োজন 2 বার ক্যান্সেল হয়। প্রথমবার পূজা যজ্ঞের দিন সকালে আমার হঠাৎ শরীর খারাপ। দ্বিতীয়বার হঠাৎ পণ্ডিতের এমার্জেন্সি কাজ চলে আসে। তৃতীয়বারের চেষ্টায় বাড়িতে পূজার যজ্ঞ হয়। এরপর থেকে কখনো বাড়ির ভেতর কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, কিন্তু বাড়ির বাইরে মাঝে সাঝে অনুভব করা যায়। আমাদের বাড়ির পেছনে আমাদের কুয়োর পাড়। এই কিছুদিন আগেই আমার বাবা মা আমাদের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে খাওয়ার বাসনগুলো মা কুয়োর পাড়ে রেখে বাদবাকি বাসনগুলো আবার ঘরে নিতে আসে। হঠাৎ হুড়মুড় করে বাসনপত্র পড়ার আওয়াজ। আমি আর মা দুজনই দৌড়ে যাই। গিয়ে দেখি থালা বাসনগুলো যেখানে সেখানে মানে ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে। এই না যে কোনো কুকুর বিড়াল ফেলেছে, কারণ আমাদের বাড়ি পাঁচিল দিয়ে ঘেরাও, আর বাড়ির পাঁচিলও খুব বড়। আর যেইভাবে ফেলেছে দেখে মনে হচ্ছে না এটা কুকুর বিড়ালের কাজ। দীপ, এই ছিল ঘটনা। আজও ঘটে চলেছে, কিন্তু খুব কম। তাহলে বন্ধুরা, মৌসুমীদির ঘটনাটা কেমন লাগলো? আমি জানি না এই ঘটনাটা রেকর্ড করার সময় আমার কতবার ব্রেক নিতে লেগেছে, মানে গলা আটকে যাচ্ছে, মানে জড়িয়ে যাচ্ছে কথা, গলা শুকিয়ে যাচ্ছে। আমার কোনো ঠান্ডা মুন্ডা কিছু লাগেনি, কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে। এই মানে এই প্রথম স্টোরি যেটা আমার রেকর্ড করার সময় অনেক ব্রেক নিতে লেগেছে। জানি না এটা কেন, কোনো মিরাক্কেল আছে নাকি জানি না, কোনো ব্যাপার না, হতে পারে আমারই ফল্ট, জানি না এটা।
ঠিক আছে, যাই হোক না কেন বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবংয়ের ইমেল আইডি bhutbongofficial@gmail.com পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।